ও আসতো সচিন, ঠিক আছে, মানে এখানে এসে দেখা করলো। তো এই যে একটা পাওনা অ্যাচিভমেন্ট, এটাই তো লাইফে দরকার, আর কি লাগে বলো, এটাই তো চাই। তো সত্যি মানে খুবই ভালো লাগে যে হ্যাঁ মানে যে কাজটা করছি সেটা তোমাদের কাছে একটা মেসেজ যেটা পৌঁছানোর চেষ্টা করি, হয়তো কিছুটা হলেও সেটা হচ্ছে মেবি। সো এটাই আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, এটাই পাওনা, ঠিক আছে, দ্যাটস ইট। আর সচিন অলরেডি ইন্টারভিউ মানে একটা ওর সাথে কথোপকথন হলো, তো ওর যে আই কার্ডটা আছে, ঠিক আছে, সেটা দেখাচ্ছি, দেখো কতটা মানে মোটিভেশন আছে, দেখো, দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এনএসজি, ওয়াও দারুণ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এই আই কার্ডটা অল ওভার ইন্ডিয়া, নট অনলি ইন্ডিয়া, বাইরে গেলেও, তাই না বলো, যেখানেই ও যাক না কেন, এই আই কার্ডটা যে ক্যারি করছে, মানে কি দারুণ লাগে বলো, সত্যি মানে এটাই হচ্ছে একটা আমাদের পাওনা, যে আমাদের শোল্ডারে, আমাদের ঘাড়ে একটা গভর্নমেন্টের এই যে সিলমোহরটা রয়েছে, ঠিক আছে, এর চেয়ে বড় কী হয় বলো, টাকা না, কখনোই না। তো তোমার কেমন লাগছে এই জায়গাটা এসে? একটা আলাদা অনুভূতি, মানে সেই খুব সুন্দর লাগছে। আর যেটা ড্রিম আমার, সেই ড্রিমটা আমি দেখছি না, ড্রিম এখানে আমি যদি হয়তো তুমি আসতে পারবো কি পারবো না, তো আসবো এটা ভেবে রেখেছি। আচ্ছা, চেষ্টা করবো, আমি 100% আমার তরফ থেকে দেবো, আমি আসবোই আসবো। আসবে অবশ্যই আসবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবি টক, লেটস প্ল্যান টুগেদার, লেটস গ্রো টুগেদার। সো আমাদের যে একটা এপিসোড চলছে, ওই কপ স্টোরির যে সিরিজ চলছে, সেখানে ইন্টারভিউ কদিন থেকে আসছে না, একটা গ্যাপ পড়ে যাচ্ছে। সো আজকে আমাদের এখানে আজকে সানডে অ্যাকচুয়ালি, ছুটির দিন। সো একজন দাদা ও এসেছে এখানে আমাদের সঙ্গে, আমাদের এক কলিগ, ওর সঙ্গে দেখা করতে, ঠিক আছে। সো ওর সাথে কিছু কথা বলার পরে আমার মনে হলো যে আমরা তো এখানে ট্রেনিং করছি অ্যাজ ক্যাডেট, আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে, এবং তোমাদের কিছুটা হলেও হয়তো সেটা বেনিফিট দেবে। তো আমার মনে হলো যে না, ওর সাথে একটা ইন্টারভিউ করা উচিত এবং তোমাদের সাথে সেটা শেয়ার করা উচিত। তো প্রথমেই ওকে থ্যাংক ইউ আসার জন্য। আর তোমার নামটা আগে বলো। আমার নাম সচিন সাহানি। আচ্ছা, এখন আমি মানে বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মালদা। আমি এখন পোস্টেড আছি কলকাতা নিউ টাউনে, আর হচ্ছে এনএসজিতে ডেপুটেশনে আছি। আমি কর্মরত বিএসএফ থেকে বিলং করি, আর হচ্ছে ওখান থেকে 2011-তে জয়েনিং করেছিলাম বিএসএফে। নিউ টাউন থেকে আমাদের এখানে ডিস্টেন্স বাইকে আসছো 42 কিমি। 42 কিমি এসেছে শুধুমাত্র ওই আমাদের এখানে একজন রয়েছে, আমার কলিগ, ট্রেনিং করছি একসাথে, ওর সঙ্গে আর আমার সঙ্গে দেখা করতে আসছে, ঠিক আছে। আমার ভিডিও কন্টিনিউ দেখে বলেছে, ঠিক আছে, আর ভালো হয় ভিডিও, একদম খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে মোটিভেট প্রচুর হয় যে না, থ্যাংক ইউ। এটাই টার্গেট, এবং যারা আসছে তারা যদি কোনোভাবে একটু বেনিফিট পায়, বা অনেকে দেখো এখানে একটা এমন ডিপার্টমেন্টে আমরা এসেছি না, আমাদের মানে মোর দেন 50% আমরা যে উইলিংলি আসিনি, সত্যি কথা বলতে। তো এবার যেহেতু আমাদের এখানে থাকতেই হচ্ছে, ঠিক আছে, করতে হবে, তাহলে কেন না পজিটিভলি করি, একদম উইলিংলি করি কাজটাকে, তাই না। সো এটাই মানে আমার দেখানোর উদ্দেশ্য, বা যাই হোক কাইন্ড অফ এটাই চেষ্টা করি আর কি, দ্যাটস ইট। বাকি যারা দেখছে ওই পাশ থেকে তারা যদি হেল্প পায়, এটাই আমার টার্গেট, আমিও তাতে হ্যাপি। এনএসজিতে বর্তমানে জব করছে, তার সাথে সাথে ও প্রিপারেশন নিচ্ছে, এবং ওর টার্গেট WP SI, ঠিক আছে, যেটা কারেন্ট রিক্রুটমেন্ট যারা ছেড়েছে সেখানে তুমি ক্যান্ডিডেট। আচ্ছা, অ্যাপ্লাই করে দিয়েছে আর প্রিপারেশন নিচ্ছে। 2006 সালে মাধ্যমিক দিয়েছি আমি। 2006 মাধ্যমিক, মানে অনেক আগের, আমার থেকেও সিনিয়র। আচ্ছা, মাধ্যমিক, তারপরে এইচএস 2008 এইচএস, আর 2011-তে গ্র্যাজুয়েশন করি। আর গ্র্যাজুয়েশন করার সাথে সাথে চাকরি। তোমার সাবজেক্ট গ্র্যাজুয়েশন পাস করছিলাম, পাস করছে। আচ্ছা, একটা কথা বলে নিচ্ছে আগেই, ও কিন্তু ক্যাডেট এসআই হিসাবে ট্রেনিং করছে না, বা সাব ইন্সপেক্টর র্যাঙ্কে কিন্তু এখন হোল্ড করছে না, ঠিক আছে, সেটা পরে বলছি। তো 2011-তে আফটার গ্র্যাজুয়েশন তুমি তারপর কি করলে? তারপরে আমি ওই বিএসএফে করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, তো ওখানে চাকরি হয়ে যায় আমার বিএসএফে, ওই এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যেটা হয়। আচ্ছা, বিএসএফে, আচ্ছা ঠিক আছে। তারপর ওখান থেকে প্রথম ট্রেনিং হয় আমার পাঞ্জাবে। আচ্ছা, আর পাঞ্জাব থেকে পোস্টেড হয় আমি কৃষ্ণনগর, আমাদের ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরে। ওখান থেকে 2 বছর সার্ভিস করার পরে ফের আমাদের কাশ্মীরে পোস্টিং হয়। আচ্ছা, কাশ্মীর থেকে ফের ওখানে 2 বছর কাটার পরে কাশ্মীরে পোস্টিং প্রথম, সেকেন্ড পোস্টিং হচ্ছে কাশ্মীর পোস্টিং। আর
তারপরে থার্ড পোস্টিং হচ্ছে পাঞ্জাবে। পাঞ্জাবে 5 বছর থাকি, 2015 থেকে 2020 পর্যন্ত। আচ্ছা। আর 2020 মার্চ মাসে আমি জম্মুতে যাই। তো জম্মুতে যাওয়ার পরে আমার এনএসজিতে ডাক পড়ে, তো ওখান থেকে আমি এনএসজিতে 2021-এ জয়েন করি। তো এখন এখানেই আছি 3 বছর। এই জন্যই আমি ওর ইন্টারভিউটা নিচ্ছি, কেননা ওর 2011 থেকে না, 2011 থেকে আপ টু এখন 2024 চলছে, একটা সার্ভিস লাইফ ওর চলছে, এবং এনএসজিতে রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তাই না? এনএসজিতে এখনও কারেন্টলি মানে জব করছে। তো এই জন্যই ওর একটা ইন্টারভিউ নিচ্ছি। তো 13 বছর তুমি অ্যাজ এ র্যাঙ্ক ছিল কনস্টেবল জয়েনিংয়ের সময়। আচ্ছা, সেখান থেকে এখন কারেন্ট পজিশন কি আছে? পজিশন এখন হেড কনস্টেবল। আচ্ছা, হেড কনস্টেবলে বর্তমানে রয়েছে। আচ্ছা, তো বিয়ে করেছো বললে? হ্যাঁ, বিয়ে করেছি। আচ্ছা, অলরেডি ম্যারিড। সো বিএসএফ থেকে, সেই ফোর্স থেকে এনএসজিতে যে কনভার্টটা হলো, সেটা কি করে হলো একটু বলো। পার্সোনালি আমি খুব ইন্টারেস্টেড। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কনস্টেবল র্যাঙ্কের জন্য, তো আপ টু কনস্টেবলের ইসের জন্য, কমান্ডারদের জন্য এখানে 5 বছর মিনিমাম সার্ভিস করতে হয় সেন্ট্রাল ফোর্সে। ওকে। তো সেটা হোক আর্মি, যে কোনো ফোর্সে, হ্যাঁ আর্মি হোক, বিএসএফ, সিআইএসএফ, আমাদের যে সিআইপিএফ এর আন্ডারে পড়ে সবটি। আর ওখান থেকে কি হয়, 5 বছর করার পরে এখানে ভ্যাকান্সি বেরোয় এনএসজিতে। এখানে এনএসজিতে ভ্যাকান্সি আমাদেরকে ডিস্ট্রিবিউট করে, সব সিএপিএফ এ ডিস্ট্রিবিউট করে। ওখান থেকে যারা উইলিং থাকে তারাও নাম দেয়, তাদের নাম সিলেক্ট হয়। এবার ওখান থেকে 3 মাসের মোড টু করতে হয়, মানে কোর্স করতে হয়, 3 মাসের ট্রেনিং করতে হয়। ফিজিক্যাল ট্রেনিং পুরোপুরি ফিজিক্যাল ট্রেনিং, সেই হার্ড ট্রেনিংই হয় ভালো। আর তারপর ওখান থেকে যারা ট্রেনিংয়ে কোয়ালিফাই করে তাদেরকে আইকিউ টেস্ট দিতে হয়, দিয়ে তারপরে ওর মধ্যে সিলেকশন হয়। ওখান থেকে আসার পরে ফের প্রভিশন হয় 1 মাসের। আচ্ছা, 1 মাসের প্রভিশন হওয়ার পরে আমাদের ব্ল্যাক ইন হয়। তো তারপরে আমাদের এনএসজিতে ব্ল্যাক ড্রেসটা পেয়ে যায়। তো ওখান থেকে তারপর থেকে কন্টিনিউ সার্ভিস হয়। আর এর মধ্যেই আছে যারা আর্মি পার্সন থাকে তাদের জন্য 3 বছরের ডেপুটেশন, আর যারা বিএসএফ, সিআইএফ, আমরা যারা সিআইপিএফ এর আর কি, তাদের হচ্ছে 5 বছরের টেনিওর। তো তারা 5 বছর ট্রেনিং ভালো করে করে। আচ্ছা, যদি তুমি কমফোর্টেবল হও তাহলে স্যালারি বা ইনহ্যান্ড কি আছে? ঠিক আছে, কমফোর্টেবল বলতে কি যে স্যালারি ওখানে গ্রস আমাদের 80+ হয়, আর হচ্ছে 80+ গ্রস স্যালারি হচ্ছে এখন। তারপর মানে সুযোগ সুবিধা ভালোই আছে মানে। তো আর আমরা যেহেতু একটু ফাইটিং ফোর্সের মধ্যে আছি, তো আমাদের হচ্ছে থাকতে হয় এমার্জেন্সি ওখানে তৎকালীনভাবে। হ্যাঁ, স্ট্যান্ড বাই থাকতে হয়। তো একটু সময় বের করে এসেছি দেখা করতে, তো একটু যদি কিছুটা উপকার পাই আমি। আচ্ছা, এই বলে তোমার তো একটা ভালো মানে জব লাইফ চলছে, এবং এনএসজি মানে একটা স্পেশাল একটা ফোর্স, তাই না? অনেকে মানে সেখানে যাওয়ার একটা নেক থাকে ইনফ্যাক্ট। হ্যাঁ, তো সেইখানে থেকে ওইখানে কোনো মানে ফার্দার ওখান থেকে বাই প্রমোশন বা কিছু স্কোপ নেই? আছে। তো ওখানে আমাদের অ্যাকচুয়ালি হাইটটা একটু বেশি নাই তো এসআই। আচ্ছা। তো আমি 2019-এ পাস করেছিলাম, কিন্তু আমার হাইট কম বলে আমার ওখানে এসআই বলতে ওইখানে আমাদের বিএসএফ এর এসআই, সাব ইন্সপেক্টর। হ্যাঁ, সাব ইন্সপেক্টর। আচ্ছা। তো ওখানে হয়নি আমার। আর তারপরে আমি আর ওখানে ট্রাই করিনি। তারপরে এনএসজিতে আসার পর থেকে আর এই বেঙ্গল পুলিশের জন্যই করছে, খাটছি। সেটা কতদিন থেকে পড়ছো? 2021 থেকে। আচ্ছা, 2021 থেকে। তো কি কি পরীক্ষা মানে অ্যাপ্লাই করছো বর্তমানে এসআই ছাড়া? এসআই ছাড়া আমি ডব্লিউবিসিএস এর জন্য করেছি, আর করছি আর কি রেগুলার কন্টিনিউ। আর হচ্ছে ডব্লিউপিএসআইটা, এই দুটোই মেন এখন। তো এখানে কেন, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কেন বলো সেন্ট্রাল থেকে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলতে কি যে আমার অ্যাকচুয়ালি এই তোমার একটা ভিডিও দেখেছিলাম, ওই কোবরা কমান্ডোর একজন দাদা ছিলেন, তো উনিও যেহেতু বলেছেন যে যারা কনস্টেবল র্যাঙ্কে ডিউটি করেছে কিনা তারা বলতে পারবে যে একটা স্টার এর কতটা গুরুত্ব। তো স্টার নিয়ে যখন তুমি কোথাও যাবে তো একটা আলাদা ফিলিং হয়, সেটা আমরা বুঝি বিশেষ করে, যেহেতু এই 10-12 বছর ধরে এখানে আছি। তো একটা স্টারের কতটা গুরুত্ব সেটা মানে আমরা ভালো করে জানি। তো তাই আর কি আমার এটাই টার্গেট যে আমি যদি হয়ে যায়। সময় যেহেতু আছে, সুযোগ যেহেতু আছে, পড়ছো যেহেতু, পড়ে হয়ে গেলে তো ভালোই, ওয়েল এন্ড গুড, তাই না? আর না হলে যারা আছোই খারাপ, ভালোই। এইখানে সব কিছু মেনটেন করে তুমি যে টাইমটা পাচ্ছ এখন পড়ার জন্য, সেটা কীভাবে ম্যানেজ করছো? আমাদের ওখানে ডিউটি এটা বেশি হয় না, ডিউটিটা 7 দিন 10 দিন পরে একবার করে আসে। আর হচ্ছে ওখানে টাস্ক বাটানো থাকে, তো ওর মধ্যে অনেক গ্রুপ আছে, অনেক ডিপলি আছে, তো ওখানে যেতে পারবো না, মানে যাওয়া যাচ্ছে না আর কি। আচ্ছা, ঠিক আছে। তো ওর মধ্যে কি হয় যে RTF 1 RTF 2 এসব করে ভাগ করা থাকে, যেটা আপনাদের মানে পুলিশে হয় কিনা আমি বলতে পারছি না। আচ্ছা। তো যারা RTF 1 থাকে তারা অ্যাক্টিভ থাকে, যারা RTF 2 থাকে তারা
মানে রিজার্ভে থাকে, তো ওদেরকে ডিউটি দিতে হয়। আচ্ছা। আর হচ্ছে শুধু এখানে ট্রেনিংটা মেন, মর্নিংয়ে পিটি বাগেরা যা হয় হলো ওয়ার্কআউট, তারপরে সকাল 9টার পর থেকে ক্লাস শুরু হয় 12:30 পর্যন্ত। তারপরে ওখান থেকে ফের ক্লাস হয় এখানে? ক্লাস আমাদের হাতিয়ার ব্যাপার নিয়ে হয়, বাস ইন্ট্রোডাকশন হয়, ইন্ট্রোডাকশন হয় যেটা। তারপরে আপনার হচ্ছে বিল্ডিং থেকে ক্লাসগুলো? হ্যাঁ, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল থিওরি সবাই। তোমরা যে রেস্কিউ করো, বিভিন্ন স্পেশাল রেস্কিউ ক্ষেত্রে যখন তোমাদের নিয়ে যায়, ওইগুলো কি ট্রেনিং এ কন্টিনিউ করা? হ্যাঁ, কন্টিনিউ করা, তাই না? হ্যাঁ, ওর মধ্যে তোমরা ইজিলি মানে বিল্ডিং ক্লাইম্ব করতে পারবে? বিল্ডিং ইজিলি মানে বলাটা ঠিক নয়, ইকুইপমেন্ট নিয়ে না, ইকুইপমেন্ট লাগবে, ইজিলি নয়। ইন্টারেস্টিং, কিন্তু আমার তো এই জিনিসগুলো শুনলেই মানে খুব মানে এক্সাইটিং লাগে। ঠিক আছে, টাইমটা কি করে ম্যানেজ করো? টাইমটা হচ্ছে ওই যে 12:30 থেকে আমি বিকেল 5টা পর্যন্ত, 5টার সময় গেম পিরিয়ড থাকে, 12:30 থেকে যেটা 5টা পর্যন্ত ওর মধ্যে টাইমটা পেয়ে যাই। আর রাত্রেবেলা মানে গেম পিরিয়ডের পরে ফ্রি হয়ে যাই আমরা, তো রাত্রেবেলা পুরোটাই পেয়ে যাই। গেম পিরিয়ড মানে করতেই হবে, মাস্ট রেগুলার গেম পিরিয়ড করতে হয়। আর সপ্তাহে 2 দিন করে নাইট ট্রেনিং থাকে আমাদের, সোমবার শুক্রবার ট্রেনিং, নাইট ট্রেনিং হয়। হ্যাঁ, নাইট ট্রেনিং, ওটা 9টা পর্যন্ত হয় রাত্রেবেলা। তো ওই সোমবার আর শুক্রবার হয়, বাকি দিনটা গেম পিরিয়ড হয়। আর সানডেটা অফ, সানডে অফ থাকে। হ্যাঁ, ওই দিনটা পুরোপুরি তোমার নিজের। পুরোপুরি নিজের। রোল কল হয়? রোল কল, হ্যাঁ, রোল কল ডেইলি হয়। মানে আমাদের যারা ব্যাটালিয়ন থাকে তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় অনেকটা সেম, অনেকটাই এরকম, তাই না? আচ্ছা, বিভিন্ন স্পেশাল যখন ওকেশন হয়, যেমন আমরা এখন এলও ডিউটি করছি, ভিভিআইপি ডিউটি করছি, এই ক্ষেত্রে তোমাদের কি এখন কিছু হচ্ছে, মুভমেন্ট হচ্ছে? এখন মুভমেন্ট হয় যে ভোটের চলছে, তো ভোটের যারা সিএম যেমন আমাদের আছেন, ওনারা এমপি যারা আছেন ওনাদের কাছে যায় সিকিউরিটি গার্ড হিসেবে। তো যা ওনারা আলাদা করে ভাগ করা আছে। আচ্ছা, ওরা ভিআইপি গার্ডের জন্যই আছে, আর আমরা আলাদা জন্য। আচ্ছা, আর আমাদের বেঁচে আমরা দেখেছি যে যারা ডিপার্টমেন্টাল না, তারা একটা কোনো না কোনো প্লাস পয়েন্ট থাকে, ওরা পেয়ে যায়। ঠিক আছে, হয়তো মানে এই একটা হেক্টিক শিডিউল, তার মধ্যে থেকে করার যে একটা জোশ, যে ইচ্ছা যে না আমাকে পেতে হবে বা করতে হবে, এটাই মনে ওদের মধ্যে কাজ হয়ে যায়। সো তোমার ক্ষেত্রে আমি আশা করি যে সেটা অবশ্যই তুমি পাবে। আর যেহেতু চাচ্ছ, এখানে সুযোগ রয়েছে, একটা বড় ভ্যাকান্সি, আশা করছি তোমার হয়ে যাক। ঠিক আছে, তো এবার যারা দেখছো ওই প্রান্ত থেকে, তোমার স্ট্র্যাটেজি, তোমার যে পড়ার স্ট্র্যাটেজি, সেটা একটু শেয়ার করো। প্রিলিমিনারি বলতে আমি ওই তোমাদেরই যেমন ভিডিওতে যেমন যারা বলেছে যে নিতিন সিংহানিয়া বুক জিএস এর জন্য, জিকে জিএস এর জন্য, একদম ম্যাথের জন্য RS আগরওয়ালের বাংলা বইটা আমি ইউজ করি। বাংলা আছে? হ্যাঁ, আছে, বাংলা বইটা আছে RS আগরওয়ালের, এস চাঁদ RS যেটা আছে, এস চাঁদ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর চঞ্চল ঘোষের জন্য শর্ট ট্রিক্সের যেটা মানে ম্যাথের চঞ্চল ঘোষ। আর রিজনিং এরও RS আগরওয়ালের বই আছে, আর হচ্ছে চঞ্চল ঘোষের দুটো। আর ইংলিশটা হচ্ছে পিকে দে সরকারকে আমি রাখছি, ভালো বই, ওটা ফলো করি ভালো করে। আর হচ্ছে ক্র্যাক WBCS যেটা আমি নিজে পড়তাম। হ্যাঁ, আর হচ্ছে সুজিত দেবনাথ স্যার বলে একজন WBCS এর ক্লাস করান, উনি অফলাইন অনলাইন। আচ্ছা, তো ওনার কাছ থেকে কোর্স নেওয়া আর কি, তো পেড ব্যাচে আমি আছি ওনার সাথে। তো উনিও WBCS এর জন্য মানে সিরিয়াসলি নিচ্ছে, কিন্তু হয়ে যাবেও। তারপর তো ওনার ক্লাসটা অ্যাটেন্ড করি, আর যদি অ্যাটেন্ড না করতে পারি তো আমি ওনাকে বলে রেখেছি, তো বলে রেকর্ডেড ভিডিওগুলো অ্যাটেন্ড করি আমি ভালো করেই। আর হচ্ছে নোটস যেগুলো রেডি করে রেখেছি, তো উনি আমাকে PDF প্রোভাইড করেন আর কি। তো পার মান্থই PDF প্রোভাইড করছেন। তো এখন 3 মাস হয়ে গেল, এটা 4 মাস রানিং চলছে ওনার ক্লাসে। আর এই বাকি হচ্ছে যেটা ইংলিশ রিজনিংটা হচ্ছে এস চাঁদেরই RS আগরওয়ালের একটা বাংলা বই আছে, হ্যাঁ, বই থেকে। আচ্ছা, আর ইউটিউব ভিডিওগুলো দেখি, তো ওই এইটাই আমার। আর ওই বাকি অন্য কোনো সাবজেক্ট ওয়াইজ বই, যেমন হিস্ট্রি, পলিটি পার্টটা খুব ইম্পর্টেন্ট, পলিটি পার্টটা, হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি তো আছে, এগুলো ওই জিনিসগুলো ওই কোনো নিতিন সিনহা থেকে কভার করে দিচ্ছ? নিতিন সিনহা থেকেই করছি। আর ওই সুবীর দাস স্যার যে মানে এক PDF করে বই দিচ্ছেন পুরো, আচ্ছা আচ্ছা, তো ওই বইটাই ফলো করছি। মানে বেশি ইকুইপমেন্ট বা বেশি ম্যাটেরিয়ালের দরকার নেই, এক পার্টিকুলার কোনো একটা মানে স্ট্র্যাটেজি ধরে সেটাকেই ভালো করে করতে পারলেও মনে হয় হয়ে যায়। আমার তো তাই মনে করি, খুব বেশি পড়ার দরকার নেই, লিমিটেড পড়বো, মানে প্রিসাইসলি পড়বো যা আছে। হ্যাঁ, একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে তারপর তুমি কি MCQ সলভ করো? MCQ সলভ করছো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আর বাদ বাকি তোমার রাইটিংয়ের ব্যাপারগুলো, ঠিক আছে, রাইটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ মেন্স যেহেতু তোমার জানোই তো যে মেন্সে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে।
এবার জিএস পোর্শন পেপার 1-এ যদি ওয়ান লাইনার আসছে আমাদের সময়, মানে ব্রড কোশ্চেন আসেনি, তো ওয়ান লাইনারে আসলেও পড়তে হয়, তো সেটা না হয় তুলে ফেলবে মানলাম, ঠিক আছে। এবার ইংলিশ আর বাংলা লিখতে হবে কিন্তু, তো সেইটা কি তুমি এখন থেকেই করছো কি? হ্যাঁ, আমি এটা শুরু থেকেই করছি। তো আমি ওই যে কি বলে একটা স্যারের ভিডিও দেখেছিলাম আপনাদের সাথে সার্ভিস আগের ব্যাচের আর কি। আচ্ছা। উনি বলেছিলেন যে 2018-19-এ ওনার হয়নি, তো নেক্সট টাইমে ওনার ইসে হয়েছিল আর কি। তো মানে আর 2018-তে হয়নি, 2019-এ হয়েছিল ওনার চাকরি। আচ্ছা। তো উনি বলেছিলেন যে শুধু প্রিলিমসের জন্য যদি খাটো তাহলে সমস্যা হয়ে যাবে, কারণ কভার হয় না, সিলেবাসটা কভার হয় না। ঠিক। তো তুমি যদি মেন্সের জন্য পুরোপুরি খাটো তাহলে মেন্সেরটাও প্রিলিমসটাও কভার করে নেবে। একদমই তাই। হ্যাঁ, তো আমি ওটা দেখেই মেন্সের জন্য শুরু থেকেই খাটছি। তো আর মানে মাল্টিপল চয়েস যেহেতু প্রিলিমসে মানে কোয়েশ্চেন্স আছে, তো ওটা প্রথমে একটু বেশি করে করি। আর যেটা রাইটিংটা পুরোপুরি ওই একটা ক্র্যাক ডব্লিউপিএসআই বইটা আছে, হ্যাঁ, লীলা রয় সময়, হ্যাঁ ওই বইটা আছে, ওটা ফলো করি। আর একটা হচ্ছে এস দত্তা বলে একটা বই আছে মেন্সের জন্য। আচ্ছা আচ্ছা। তো ওই বইটা ফলো করি। আচ্ছা, তো মোটামুটি দেখো তোমাদের মতো করেই কিন্তু তোমরা যেখানে আছো সেখানে কিন্তু ও আছে, তো তবুও ওর নিজের টেকনিক বা যা স্ট্র্যাটেজি ফলো করছে সেটা শেয়ার করছো তোমাদের সাথে, হবে কিনা সেটা পরের ব্যাপার, তাই না? তুমি যে চেষ্টা করছো একটা জায়গায় থেকে, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেখানে, বাকিটা পরের ব্যাপার, তুমি চেষ্টা করছো, আমিও চাইবো তোমার হোক। আমার মনে হচ্ছে কেন জানি না, মানে ওর থেকে মানে পজিটিভ ভাইব পাচ্ছি, হয়ে যাবে। পার ডে 5 থেকে 6 ঘন্টা পেয়ে যায়, 5 থেকে 6 ঘন্টা পার ডে বের করে নিতে হয়, বের হয় না সহজে, বের করতে হয়। একটু ঘুমোতে কম হবে, যেটা আমরা তো ঘুমোই না, আমাদের জিজ্ঞেস করলাম না, 4 থেকে 5 ঘন্টা ঘুমোই ম্যাক্সিমাম 5, ওটাও এর বেশি হয় না, এর বেশি হয় না। তো কম ঘুমিয়েও মানে করা যায়, যেটা আগে পারতাম না, কারণ কমফোর্ট জোনে ছিলাম। হ্যাঁ, এখন সেখান থেকে বেরিয়েছি, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, বলো। কমফোর্ট জোন থেকে একদম বেরোতে হবে। ও এক্সপিরিয়েন্স তোমাদের জায়গাতে ও রয়েছে, সেখান থেকে ও আজকে আমার মানে যে ইন্টারভিউটা দিচ্ছে, ওকে। তো অনেকে তোমরা বলতে পারো যে ওর তো হয়নি, ও এখন কি এসে বলছে ইত্যাদি। এই একটা মাইন্ডসেট, ঠিক আছে, নেগেটিভিটি, এই জিনিসগুলো যার মধ্যে রয়েছে না, তারা লাইফে স্ট্রাগল করবেই অ্যাট এনি মানে স্পিয়ার। তো তোমার বাড়িতে কে আছে সেটা শোনা হয়নি। আচ্ছা, আমার বাড়িতে বাবা মা আছে, ভাই আছে, দিদি আছে আর বোন আছে। তো দিদির বিয়ে হয়ে গেছে। আচ্ছা। আর ভাইয়েরও বিয়ে হয়ে গেছে। আচ্ছা। আমার ওয়াইফ আছে, আমারও তো বিয়ে 2015-তে। আর এখন 7 বছরের একটা মেয়ে আছে আমার, 2 বছরের দুটো মেয়ে আছে আমার। আচ্ছা। আর একটা জিনিস আমি বলতে চাই যে মানে অ্যাকচুয়ালি মানে সাকসেসটা হচ্ছে মানে আমরা তো পাইনি, এই দাদারা যেমন পেয়েছে। না সাকসেসফুল মোটেও না এটা। আচ্ছা, বলো ঠিক আছে। মানে সাকসেসফুল বলতে কি, যে মানুষের একটা টার্গেট থাকে যে আমি ওখানে পৌঁছতে চাই। তো আমাদের টার্গেট ছিল যে প্রথম যখন আমরা চাকরি পাইনি, তখন একটা যে কোনো চাকরি পেলেই হলো। একদমই তাই। হ্যাঁ, এবার যখন চাকরি মিন্স টাকা, সত্যি কথা বলতে যাই যেটা হয় আর কি। হ্যাঁ, মানি ম্যাটার্স। তো ওটা হওয়ার পরে কি হলো, যখন টাকার প্রয়োজনটা মিটলো, তখন এবার বুঝতে পারলাম যে না, টাকাটা সব কিছু হয় না, টাকার সাথে সাথে একটু সাথে যদি স্টার থাকে, তার বেশি কিছু থাকে। হ্যাঁ, আচ্ছা। যেহেতু আমরা ইউনিফর্ম জবে আছি, তো আমরা এর গুরুত্বটা বুঝি ভালো করে, যে না একটু র্যাঙ্কের খুব দরকার আছে। তো সেই জন্যে আমি 2015 শুরু থেকেই মানে খাটছি, কিন্তু ডিউটির দরুন কাশ্মীরে এইসব ছুটি পাই না পরীক্ষার সময়। আর 2013 যে WPSI এক্সামটা হয়েছিল, তো ওটাতে আমি ফিজিক্যাল দিতে আসতে পারিনি। 2013-তে 16ই আগস্টে 16ই আগস্টে এক্সাম হয়েছিল। তো আমি 14ই আগস্টে আমার কাছে খবর যায়, আর ওখানে একটু নেটওয়ার্কের ইস্যুর জন্য মানে ফোন চলে না আর কি। তো ল্যান্ড ফোন ছিল, ওখানে ফোন কথা হয়নি আমার সাথে, মানে আমি খবর পাইনি, তো আসতে পারিনি আমি। আর যেহেতু আগস্ট মাস ছিল, তো ওখানে বরফ প্রচুর পড়ে, তো বরফের দরুন আসতে পারেনি, তো সেটা মিস হয়ে যায় আমার। তারপর তো একবারে 5 বছর পর 2018-তে বেরোয়। ওটা কি বলে, মেন্স ছিল না ইন্টারভিউ ছিল? না, আমার ফিজিক্যাল ছিল। আচ্ছা, ফিজিক্যাল। সরি, ওটা প্রথমে মেন্স হতো, এক্সাম হতো, তারপরে ফিজিক্যাল হতো। ওটা 2013 মানে অনেক আগে। 2013। আচ্ছা আচ্ছা, এক্সাম হয়ে তারপর মাঠ হতো দিয়ে। তো আমার শুরু থেকেই একটু র্যাঙ্কের দিকে চাওয়া পাওয়াটা বেশি। তো আমাদের ডিপার্টমেন্টালিও আমাদের হয়েছিল, কিন্তু ওখানে একটু হাইটের প্রবলেমটা ওর জন্য আমার হয়নি। তো এখন দেখি লাস্ট এজ আছে, যদি হয় তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। একবার ওর ফিটনেসটা দেখো, যথেষ্ট ফিট আছে এবং ওয়ার্কআউট কন্টিনিউ করা ভালো, যেহেতু ফোর্সে আছে মানে লেভেলের ফোর্স, সেখানে
ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ তো তোমার কি মনে হয় পুলিশের ক্ষেত্রেও এই ফিটনেসটা মেনটেন করা উচিত না? হ্যাঁ অবশ্যই। পুলিশ বলে কি সবাইকে ফিটনেস রাখা দরকার, খুবই থাকা দরকার। আর এই ফিটনেসের দিক দিয়ে অন্তত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, কেউ যদি ডেলি ওয়ার্কআউট না করতে পারে তো সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন যদি ওয়ার্কআউট করে সে ফিট থাকবে। ঠিক, রান হোক, মাঠে গিয়ে কিছু কিছু করা হোক, যে কোনো বা নিজের ঘরে হোক, তাই না? শরীরকে আধ ঘন্টা সময় দাও সবাইকে, এটাই বলবো। আমাদের সার্ভিসে খারাপ দিকটা একটু হচ্ছে ছুটি নিয়ে, যেমন মানে কাশ্মীরের পোস্টিং যখন ছিলাম আমি, তো আমি একজনকে দেখলাম, ওনার বাবা হচ্ছে বনগাঁতে বাড়ি দাদাটার, উনি সাব ইন্সপেক্টর ছিলেন, তাপস বিশ্বাস বলে। তো ওনার বাবা শয্যাশায়ী ছিলেন, তো উনি বলছেন যে আমি ছুটি আমার বাবা শয্যাশায়ী, অথচ উপর থেকে বললো যে না কিছু হবে না, কিছুদিন পরে যা। তো ওনার বাবা মারা যাওয়ার পরে মানে বাড়ি এসে যাওয়া আর কি, একটাই ছেলে দেখতে পাইনি। তো সেই জিনিসটা খুব খারাপ লেগেছিলো আমার। তো ওইখান থেকে আমার মাথায় দেখেছে যে না, স্টেট পুলিশে যাবো, কাছাকাছি আসবো, যে অন্তত এইসব জিনিসটা যাতে হলে আমি বাড়ি যাতে যেতে পারি, যে নিজের বাড়ির মানে মানুষের মুখ যাতে দেখতে পারি, এইসব মাথায় ছিল আর কি। এই জিনিসটা আমরাও মানে রিয়েলাইজ করছি, মানে ট্রেনিং তো অলরেডি আমাদের 6-7 মাস চলছে, ছুটি, পার্সোনাল টাইম, ফ্যামিলি টাইম, এই জিনিসটা আমরাও মানে দেখছি যে এই একটা জিনিসই মানে ল্যাক করে যাচ্ছে এই ডিপার্টমেন্ট। তবে একটা জিনিস কি ডিপার্টমেন্ট এইখানে, যে তুমি যেখানে থাকো ওয়েস্ট বেঙ্গলে, তুমি একদিনের মধ্যে পৌঁছে আসতে পারবে। হ্যাঁ, আর সেই জিনিসটা আমাদের ওখানে হয়নি। ওখান থেকে আমাদের ওই শ্রীনগরে আসতে 5 দিন লেগে যায়। 5 দিন? হ্যাঁ, এরকম হয়েছে, কারণ বেশিরভাগ রাস্তা ব্লক থাকে, আর সবসময় তো হেলিকপ্টারের সুবিধা থাকে না, তো ওই কারণে পসিবল হয়েছিল না। তো উনি 6 দিনের মাথায় বাড়ি পৌঁছেছিলেন, তো পাননি দেখতে। তো ওটা খারাপ লেগেছিলো আমার লাইফ দেখতে। দেখো কম্পিটিশন কিন্তু বাড়ছে একদম। আমরা যে ব্যাচটায় ঢুকেছি সেই ব্যাচে যথেষ্ট হাই কাট অফ গিয়েছিল, কারণ কি মানে সমস্ত ফিল্ডের ছেলেরা আসছে। আমার পাশে আমার যে বেড, তার পাশের বেডে যে আছে, যাদবপুর থেকে মানে মেকানিক্যাল নিয়ে এমটেক করা, ঠিক আছে? তাহলে কোন কোন লেভেল থেকে ছেলেরা আসছে বুঝতে পারছো তো? তো প্রিপারেশন নিয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা চ্যালেঞ্জ, মানে তোমার বা তোমাদের যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের কাছে একটা রয়ে যাচ্ছে যে আমরা এজ এ ফ্রেশ ক্যান্ডিডেট, ঠিক আছে? অনেকে ভয় পায় যারা ফ্রেশ, আমরা কী করবো? সবাই তো দেখছি যে ডিপার্টমেন্টে আগে ছিল বা কোথাও না কোথাও ছিল, সেখান থেকে আসছে, তা আমরা কি পারবো, পিছিয়ে যাবো? তো ওই জায়গাটা তুমি কী ভাবো, যে ওরকম কোনো ব্যাপার রয়েছে যে যারা ফ্রেশ প্রিপারেশন নিচ্ছে ওদের ক্ষেত্রে এটা একটা পিছিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে কি? না, এর মধ্যে আরো অ্যাডভান্স থাকার, ওদের তো আরো অ্যাডভান্স থাকা উচিত। পুরো টাইমটা দিতে পারছে, ভালো করে শোনো, একদমই তাই। আর আমরা যেহেতু ডিউটির মধ্যে থাকছি, ট্রেনিংয়ের মধ্যে থাকছি, তো একটু সময়টা একটু হলেও ইন্টারাপ্ট হচ্ছে, আর মাইন্ডসেটটা চেঞ্জ হচ্ছে। কারণ যেহেতু আমরা এখন ধরে না, যদি আমরা কিছু না করতাম, বাড়িতে যদি অ্যাসপিরেন্টস থাকতাম, তাহলে শুধু পড়াশোনায় 100% মনটা দিতে পারতাম। আর এখানে কি হয়, ডিউটিতে মাইন্ডটা কনভার্ট হয়, ওখানেও মাইন্ড দিতে হয়, এবার ও ডিউটির জন্য এনার্জি যাচ্ছে, ওখানেও একটু প্রিপারেশন নিতে হয় অল্প স্বল্প, তো ওখানেও আধ ঘন্টা 1 ঘন্টা বাড়িতে সময় দিতে হয়। তো আমি বলবো আমাদের থেকে অনেক ভালো, তোমরা অনেক ভালো সময় পাবে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কাজে লাগাতে পারবে। তো এটা প্লাস পয়েন্ট আছে ওনাদের। কিন্তু নেগেটিভ কি জানো, যার কাছে যেটা মানে থাকে না, সেটা গুরুত্ব কেউ দেই না আমরা, সেটা সময় হোক না কেন, সময় প্রচুর আছে হাতে। ইনফ্যাক্ট আমরাও যখন ছিলাম মানে প্রিপারেশন ফেজে, কোনো না কোনোভাবে সময়টাকে আমরা মানে আনইউজড থেকে যেত, ঠিক আছে, ইউজ করতে পারতাম না। সো এটাই হয় অ্যাকচুয়ালি, অ্যাভেলেবল অনেক টাইম রয়েছে, এবার এটা করবো সেটা করবো, সব কিছু করতে গিয়ে লাস্টে পড়ার টাইমটাই কম হয়ে যাচ্ছে। সো এই জিনিসটার জন্যই মানে কনফিডেন্স ল্যাক করে অনেকে, যে হ্যাঁ আমাদের কি হবে আদৌ। তুমি একজন ফ্যামিলি ম্যান, পুরো ফ্যামিলির দায়িত্ব আছে, ওয়াইফ রয়েছে, 2জন বেবি রয়েছে, মানে পুরো ফ্যামিলি ম্যান, ঠিক আছে? তো সেই জায়গাটাকে মেনটেন করে তুমি যেভাবে এই লাইনে আসার চেষ্টা করছো, সেইখানে থেকে তো ওরা অনেক ইজি আছে, কমফোর্টেবল আছে, তাই না? তো আমার ওয়াইফ এই দিক দিয়ে খুব সাপোর্ট করে। আচ্ছা, ও কি কিছু করে? না, কিছু করে না, হাউস ওয়াইফ। আচ্ছা। তো আর বাচ্চার পড়াশোনার দায়িত্ব, বাচ্চা নিয়ে যাওয়া আসা স্কুলের জন্য সম্পূর্ণ ও করে, যেহেতু আমি ডিউটি বেশি সময় পাই না। আর ওকে যেহেতু বলে রেখেছি আমার এটা ড্রিম, আমি এটা কমপ্লিট করতে চাই, তো আমাকে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য রেখেছে। আচ্ছা। এক্সট্রা ছোটোখাটো কাজ ও নিজেই কমপ্লিট করে নেয়, তো আমি এই দিক দিয়ে একটু প্লাস পয়েন্টে সাপোর্ট পাই। আচ্ছা, মানে তুমি তোমার আরও ভালো হয়েছে, খুব ফ্যামিলি সাপোর্ট আছে, ফ্যামিলি সাপোর্ট প্রচুর আছে। এই থেকে আমার বাবা মা ভাই বোনের সাপোর্ট করে খুব। পরীক্ষার হাতে টাইম আছে আর প্রায়, এটা বললাম তোমাকে, হয়তো 3 মাস ম্যাক্সিমাম। 3 মাসের সেপ্টেম্বর পুজোর আগে হয়তো প্রিলিমিনারি হলে হতে পারে, পুজোর আগে হতে পারে, না হতে পারে। তো 3 মাস মনে করো সাপোজ টাইম আছে হাতে, জুন জুলাই আগস্ট
আমি আগস্টটাই ধরছি, আমি ধরে নাও, ঠিক আছে। মক টেস্ট দিচ্ছ এখন? মক টেস্ট দিচ্ছি। হ্যাঁ, মক টেস্ট কোথায় দিচ্ছ? আমি অনলাইনে টেক্সট বুক অ্যাপ, টেক্সট বুক অ্যাপ্লিকেশন সত্যি আজ কাজের। তারপর আর এই সুজিত দেবনাথ স্যারের যেটা নাম বললাম, উনি মক টেস্ট দেন। আচ্ছা, তো ওনার ক্লাসের শেষে একটা মক টেস্ট করে দেয়। আচ্ছা, উইকলি। ওকে ওকে। যাই হোক, প্রিপারেশন নিচ্ছ ফুল, মানে ফুল জোর কদম দিয়ে নিতে থাকো। তাহলে তোমাদের একজন কম্পিটিটর, ঠিক আছে, আজকে এখানে দাঁড়িয়ে একটা ইন্টারভিউ দিয়েছে। আই হোপ, আশা করি সেম পার্সনের আমি আরেকটা ইন্টারভিউ নিতে পারবো। তখন হয়তো ও এখানে ট্রেনিং করবে, আর আমি হয়তো মানে ঘুরতে আসবো বা হয়তো অন ডিউটি অবস্থায় আসবো, মানে ওর কাছে দাঁড়িয়ে সেম ফেসটাকে আরেকবার আমি ক্যামেরাতে প্রেমবন্দি করতে পারবো আশা করছি, ঠিক আছে। তো তোমরাও প্রিপারেশন নিচ্ছ, নাও, ভালো করে পড়ো, নিজের যা আছে বেস্ট দিয়ে দাও, সময় নষ্ট করবে না। কাজ করার পাশাপাশি, জব করার পাশাপাশি মানে 6 ঘন্টা 5 ঘন্টা টাইম বের করে পড়ে ও যদি জবটা পেতে পারে, তাহলে তোমরা কেন পারবে না, তাই না? তো এক্সকিউজ না, কোনো এক্সকিউজ না, নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন নাও। তোমরাও নেক্সট ইয়ারে এই জায়গায় দাঁড়াবে, ট্রেনিং করবে এবং ডিপার্টমেন্টে সাকসেসফুলি তোমরাও কাজ করতে পারবে, ঠিক আছে? এই আশায় রাখছি। যারা দেখছে ওখানে তোমার কলিগ রয়েছে কিন্তু অনেকে। বলার তো আগে সাকসেস হয় ভালো করে আমি, কারণ এখন তো বললে সাকসেস যেহেতু নেই, এটা বলা ঠিক আছে। আমি পার্সোনালি এটা বলতে পারি, আমি মনে করি, ঠিক আছে। বলো কি বলবে তোমার কলিগদের উদ্দেশ্যে? অ্যাকচুয়ালি বলবো একই, যে বাস প্রিপারেশন নাও ভালো করে, যেটা আমিও নিচ্ছি। দেখা যাক হবে কি হবে না, সেটা পরের কথা। এবার বাকি নিজের 100% দেবো আর দিচ্ছি। তো আর যদি হয়ে গেল তো আবার দেখা হবে। একদমই হবে। চ্যানেলটাকে ফলো করে দাও, ঠিক আছে? যারা একদম WBSI যারা ভাবছো যে না আমি প্রিপারেশন নেব, এক নজরে এনার ভিডিও দেখো, একেবারে যথেষ্ট আপডেটেড মানুষ আর সবসময় একেবারে এনার্জেটিক মানুষ। দেখো, একদম মোটিভেট হবে। আমিও অনেকটা হয়েছি বলে দেখা করতে এসেছি এত দূর থেকে। থ্যাংক ইউ, এটা আমার কাছে একটা বড় পাওনা, ঠিক আছে? এই জিনিসটাই তো মানে ইম্পর্টেন্ট আমাদের লাইফে, ঠিক আছে? তো যাই হোক, আমি ওকে বলেছি কিছুটা যে পরবর্তীতে যখন আমরা থানায় যাব, যেহেতু ইউবি থানা যেতে হবে, সেই ক্ষেত্রে ভিডিও কন্টিনিউ করা যাবে কিনা সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। সো কিছু তো একটা মাথায় কাজ করে এবং একটা অ্যাম্বিশন রয়েছে যে কিছু একটা পার্টিকুলার বিষয় নিয়ে কাজ করা। সো আসবে, অনেক কিছুই আসবে, চেষ্টা করছি, মানে চেষ্টা করবো অ্যাকচুয়ালি থানা যাওয়ার পর। সো তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি কিছু না কিছু পাবেই, ঠিক আছে? সো তুমি কিছু বলবে আর কিছু? তাহলে ফাইনালি ওরও টাইম নেই, আমাদেরও টাইম কম, ছুটির দিন আজকে যদিও। সো ওকে থ্যাঙ্কস জানিয়ে ভিডিওটা এখানে ক্লোজ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দাও, আর যদি মনে করো যে না ভ্যালুয়েবল কিছু রয়েছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই একসাথে কিপ প্র্যাকটিসিং, কিপ গোয়িং, বাই। চলো, থ্যাংক ইউ।